1917 সালের 16 জানুয়ারি তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার কুড়িপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এম মনসুর আলীর জন্ম। পিতা হরফ আলী সরকার, মাতা বেগম রওশনারা। 5 ভাই 5 বোনের মধ্যে এম মনসুর আলী ছিলেন পিতামাতার নবম সন্তান। এম মনসুর আলীর শিক্ষাজীবনের হাতেখড়ি হয়েছিল কুড়িপাড়ার পাশের গ্রাম গান্ধাইলের মাইনার স্কুলের মাধ্যমে। প্রবেশিকা পাশ করেন সিরাজগঞ্জ টাউনের ঐতিহ্যবাহী BL হাই স্কুল থেকে। অতঃপর কৃতিত্বের সাথে আইএ পাশ করে BA পড়তে যান কলকাতার ইসলামিয়া কলেজে। সেখানেই পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে তৎকালীন বিখ্যাত ছাত্রনেতা শেখ মুজিবুর রহমানের সাথে। ইসলামিয়া কলেজ থেকে অর্থনীতিতে BA পাশ করে 1944 সালে উত্তর ভারতের আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে এম মনসুর আলী প্রথম শ্রেণীতে MA ও LLB সম্পন্ন করেন। শিক্ষাজীবনে তিনি 5 বার বৃত্তি লাভ করেন। জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী ক্যাপ্টেন মনসুর আলী নামে খ্যাত ছিলেন। তিনি ছিলেন পাকিস্তান ন্যাশনাল গার্ড বা PNG'র ক্যাপ্টেন। যশোর ক্যান্টনমেন্ট থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন বলে জানা যায়। এম মনসুর আলী রংপুরের ডিস্ট্রিক্ট জাজের কন্যা আমিনা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বৈবাহিক জীবনে তিনি 5 ছেলে ও 1 মেয়ের জনক। এম মনসুর আলী সহধর্মিণী আমিনা বেগম পাবনা আওয়ামী লীগের নারী শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী হিসেবে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে এম মনসুর আলী 1946 সালে পাবনা বারে যোগদানের মাধ্যমে আইন পেশায় যুক্ত হন এবং কিছুদিনের মধ্যেই পাবনার একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পাবনা জেলা আইনজীবী সমিতির পরপর 3 বার সাধারণ সম্পাদক এবং 5 বার সভাপতি নির্বাচিত হন। 1958 সালে যোগদান করেন পূর্ব পাকিস্তানের হাইকোর্ট বারে, যা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট নামে পরিচিত। এম মনসুর আলী ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 1951 সালে তিনি আওয়ামী মুসলিম লীগে যোগদান করেন। পরের বছর 1952 সালে পাবনায় ভাষা আন্দোলনে নেতৃত্ব প্রদান করেন এবং গ্রেপ্তার হন। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের যুবকর্মী হিসেবে এম মনসুর আলী সিরাজগঞ্জের কাজীপুর আসন থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং 1956 সালের 18 সেপ্টেম্বর আতাউর রহমানের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব লাভ করেন। এরপর তিনি পর্যায়ক্রমে আইন ও বিচার বিভাগ, খাদ্য, কৃষি, বাণিজ্য, শ্রম ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। কিন্তু 1958 সালে সামরিক শাসন জারি করার মধ্য দিয়ে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয় এবং জনগণের প্রতিনিধিদের কাছ থেকে ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দী হয়ে যায়। জেনারেল আইয়ুব খানের হাত ধরে পূর্ব পাকিস্তানের জনগণের ভাগ্য এক বিভীষিকাময় পথে যাত্রা করে। আইয়ুব সরকার যুক্তফ্রন্টের নেতা শেখ মুজিবুর রহমান সহ বেশ কয়েকজন মন্ত্রীকে অবৈধভাবে গ্রেফতার করে। এম মনসুর আলী প্রায় 1 বছর পর 1959 সালে জেল থেকে মুক্তি লাভ করেন। পরবর্তী প্রায় অর্ধযুগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ আইয়ুব খানের শাসন, শোষণ, জেল, জুলুম, হুলিয়া সহ্য করে এগিয়ে যায়। এই কর্কটক্রান্তি যাত্রায় শেখ মুজিবের ছায়া সঙ্গীতের অন্যতম ছিলেন পাবনার এম মনসুর আলী। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, পাবনার ভুট্টো আন্দোলন ও 6 দফা বাস্তবায়নের জন্য আন্দোলন সহ বাঙালির প্রতিটি সংগ্রামে তিনি ছিলেন আপোষহীন। কোনো আঘাত, জেল, জুলুম, এমনকি প্রাণনাশের আশঙ্কাও এম মনসুর আলীকে বঙ্গবন্ধুর আদর্শ ও উদ্দেশ্য থেকে এক চুলও সরাতে পারেনি। তাই বঙ্গবন্ধু তাকে অনেক ভালোবাসতেন। 66 সালের দিকে পাবনা একটা ভুট্টো খাওয়া বিরোধী আন্দোলন গড়ে ওঠে। তখন পাকিস্তান সরকার আপনার চাউলের বদলে ভুট্টো বিতরণ করা শুরু করে রেশনিং এর মাধ্যমে। তখন তো বাঙালি ভুট্টো খাওয়া অভ্যস্ত ছিল না। এই কারণে পাবনা একটা স্বতঃস্ফূর্তভাবে ভুট্টো খাওয়া বিরোধী আন্দোলন গড়ে ওঠে। তো পাবনায় এই ভুট্টো বিরোধী আন্দোলন শুরু হয়, তখন একটা গণমিছিল হয়, বড় ধরনের প্রতিবাদ মিছিল হয়, যেটা পাবনা এডুকেশন কলেজ থেকে শুরু হয়। পাবনা এডুকেশন কলেজের ছাত্র এই নিয়ে পাবনা সরকার ভীষণ একটা আন্দোলন গড়ে ওঠে, রক্তক্ষয়ী আন্দোলন। কারণ অনেকে আহত হয়, কেউ হয়তো গুরুতর আহত হচ্ছে। এই ছাত্র আন্দোলন জনগণ আন্দোলন এক হয়ে যায়। তখন এটা হচ্ছে ছাত্রলীগের নেতা।
আমি তার বসিরহাটের বাসায় থাকতাম, একটা ভাড়া বাড়িতে, আমাদের দায়িত্বে থাকে। ভোরবেলা এসে আমাকে প্রথমে গ্রেপ্তার করে, তার একদিন কি দুদিন পরে আব্বাকে গ্রেপ্তার করে। কারণ আমি আর আব্বা একই ছেলে ছিলাম আর কি, আপনার কিন্তু বড় ছেলে, বড় হলরুমের মতো। ওখান থেকে আমার মানে জেল জীবন যেমন শুরু, তেমনি পিতা পুত্রের প্রথম জেল জীবন শুরু হয়। আপনার আমরুল হোসেন সাহেব, তারপরে আমরুদ্দিন সাহেব, আব্দুল বাবা মিয়া, ইডেনে যে বললাম আমরা অন্য দলের নেতারাও ছিল, কমিউনিস্ট পার্টি, গণেশ মৈত্র, তারপরে তখন ছিল আপনার যে প্রসাদ রায়, অন্য নেতারাও ছিল যারা সবচেয়ে তখন আমি খুব কনিষ্ঠ মানে তরুণ, তবে খুব কম বয়সে আমি জেলে ঢুকেছি। আপনার জেল থেকে আমি ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করি। আমি ওখান থেকে পরীক্ষা দিয়েছি, ওখান দিয়ে পাশ করছি, রেজাল্ট আবার ওখানে 6 বছর বেরিয়ে গেছিলাম। 1970 সাল পাকিস্তানের ইতিহাসের প্রথম জাতীয় সাধারণ নির্বাচন। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের স্বপ্নবাজ লক্ষ লক্ষ নেতাকর্মীদের এক যুগের নির্যাতিত নিপীড়িত আন্দোলনের ফসল এই নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। পাবনাবাসীর প্রিয় নেতা এম মনসুর আলীও পাবনা কাজীপুর 1 আসন থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। কিন্তু সামরিক জান্তা আইয়ুব খানের উত্তরসূরি জেনারেল ইয়াহিয়া খান নির্বাচনে হেরে যাওয়া পাকিস্তানের পিপলস পার্টির প্রধান ভুট্টোর সাথে আতাত করে নির্বাচনের ফলাফল অস্বীকার করে এবং ন্যাশনাল অ্যাসেম্বলি বাতিল ঘোষণা করে। যেন আধারের চাদরে ঢেকে যায় বাঙালির হাজার বছরের অধিকার আন্দোলন। ক্ষোভে ফুঁসে ওঠে সারা দেশের জনগণ। মার্চ 1971 বঙ্গবন্ধু দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দেন। তাতে সাড়া দেন বাংলার আপামর জনতা। জনগণ ও সরকার মুখোমুখি, উত্তাল রাজপথ। 7 মার্চ 1971 রেসকোর্স ময়দান। বঙ্গবন্ধু এই দিন বাংলার জনগণের কাছে গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে সামরিক সরকারের ছল চাতুরি সহ সামগ্রিক পরিস্থিতি তুলে ধরলেন। বজ্রকণ্ঠে ঘোষণা করলেন বাঙালির হাজার বছরের সেই কাঙ্ক্ষিত পংক্তি, সংগ্রামী আমাদের মুক্তি। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উল্লেখ্য যে বিপুল ভোটে বিজয়ী আওয়ামী লীগের কাছে সামরিক সরকার যদি নিয়ম অনুসারে ক্ষমতা হস্তান্তর করত, তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন বঙ্গবন্ধু এবং পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতেন এম মনসুর আলী। 25 মার্চ 1971 পৃথিবীর ইতিহাসে নির্মম এক কাল রাত। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন সহ ঢাকার বিভিন্ন স্থানে অপারেশন সার্চ লাইটের নামে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তার কিছুক্ষণ পর 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এবং ঠান্ডা মাথায় ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অবস্থান করলেন। ওই রাতেই কাপুরুষ হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে তাকে পশ্চিম পাকিস্তান কারাগারে আটকে রাখা হয়। সেখানে তাকে ফাঁসি দেওয়ার জন্য শুরু হয় প্রহসনের বিচার। 4 এপ্রিল 1971 মনসুর আলী জিপে করে বেড়া বগুড়া মহাসড়ক দিয়ে ভারত যাচ্ছিলেন। গাড়ির বনাটে উঠছে বাংলাদেশের পতাকা। পতাকা দেখে শিশু কিশোররা জয় বাংলা স্লোগান দিয়ে এম মনসুর আলীর গাড়ির পেছনে দৌড়াতে থাকে। তখন তিনি অশ্রুভেজা চোখে বলে ওঠেন, চাইল্ড ভয়েস ইজ গড ভয়েস। বঙ্গবন্ধুর বাংলাদেশ একদিন স্বাধীন হবেই, কেউ আমাদের স্বাধীনতা ঠেকায় রাখতে পারবে না। জাতীয় নেতৃবৃন্দ মুক্তি সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণকালে প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় গ্রহণ করেন। শুরু হয় বাংলাদেশ সরকার গঠনের আয়োজন। এক পর্যায়ে সরকার গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। সফলভাবে সেই জটিলতার অবসান ঘটানোর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন এম মনসুর আলী। অবশেষে 10 এপ্রিল বাংলাদেশ সরকার গঠন হয়। 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় এই সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। বৈদ্যনাথতলা নাম পরিবর্তন করে পরবর্তীতে মুজিবনগর করা হয়। স্বাধীন বাংলাদেশের প্রথম বাংলাদেশ সরকারের অর্থ, পরিকল্পনা, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন এম মনসুর আলী। এম মনসুর আলী ছিলেন মুক্তিযুদ্ধে হাই কমান্ডের অন্যতম সদস্য। বৈদ্যনাথতলা নাম The finance minister said, In this connection,
I would refer you to the manifesto of the Awami League. A socialistic world of economy, free from all kinds of exploitation, is doubtless the goal of independent Bangladesh. A pattern that will do away with the disparity of income between a man and a man. A system that will ensure equitable distribution of national wealth amongst the citizens of the state. An economy that will enable every citizen of the state to enjoy the fruits of independence in fullest measure. মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সরকারের বাজেট প্রণয়ন, দেশের অভ্যন্তর ও বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত সম্পদের হিসাব তৈরি, বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে অর্থ প্রদানের নীতিমালা, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, রাজস্ব ও শুল্ক আদায়, যে কোনো আর্থিক অনিয়মের বিরুদ্ধে নীতিমালা ও কমিটি গঠন। মুজিবনগর সরকারের পক্ষ থেকে দেশবাসীকে পশ্চিম পাকিস্তানের দ্রব্য বর্জন ও খাজনা দেয়া থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়। দেশবাসী সরকারের অনুরোধ বাস্তবায়ন করে। ধীরে ধীরে পূর্ব পাকিস্তানের সকল মিল কলকারখানা বন্ধ হয়ে যায়। ফলে পাকিস্তান সরকার অর্থনৈতিকভাবে বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়। একই সময়ে পাকিস্তান সরকার জাতীয় বাজেটের শতকরা 60% অর্থ যুদ্ধের জন্য বরাদ্দ রাখার হঠকারী সিদ্ধান্ত নিলে পশ্চিম পাকিস্তানের জনগণ ভুট্টো ইয়াহিয়া বিরোধী হয়ে ওঠে। খোদ পশ্চিম পাকিস্তানে সরকার প্রচণ্ড চাপের মধ্যে পড়ে যায়। কিন্তু তবুও থেমে থাকেনি পাকিস্তানি বাহিনী ও রাজাকার বাহিনীর হত্যাযজ্ঞ। প্রতিরোধ গড়ে তোলে বীর বাঙালি। ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা দেশব্যাপী 11টি সেক্টরে বিভক্ত হয়ে শত্রুর মোকাবেলা করতে ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে পাকিস্তানের জন্য জাতিসংঘ ও বিশ্ব ব্যাংকের বরাদ্দকৃত বিপুল অর্থ সাহায্য বানচাল করতে এম মনসুর আলী জোর কূটনৈতিক তৎপরতা চালান এবং তিনি সফল হন। ফলে শত্রুপক্ষ অর্থনৈতিক যুদ্ধেও মুজিবনগর সরকারের কাছে পরাজিত হয়। যুদ্ধ চলাকালীন সময়ে 1971 সালের অক্টোবর মাসে এম মনসুর আলী প্রথম বাংলাদেশ সরকারের কিছু মুদ্রা ও স্ট্যাম্প ছাপানোর পরিকল্পনা করেন। নোটগুলোর এক পাশে বঙ্গবন্ধুর এবং অপর পাশে নৌকার প্রতিকৃতি, যা কিনা পরবর্তীতে বাংলাদেশ সরকারের প্রথম মুদ্রা। ভারত থেকে যুদ্ধের ট্রেনিং নিয়ে পাবনায় আসার পথে যারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিতেন তাদেরকে বলা হতো শেল্টার মাস্টার। এই শেল্টার মাস্টারদের অধিকাংশই ছিলেন এম মনসুর আলীর ঘনিষ্ঠ আত্মীয় পরিজন কিংবা দলীয় সমর্থক। অতঃপর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে নরঘাতক পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে। জন্ম হলো পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক নতুন এক রাষ্ট্রের। 22 ডিসেম্বর 1971 কলকাতা থেকে স্বাধীন দেশে ফিরে এলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী জাতীয় নেতৃবৃন্দ ও বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবর্গ। বাংলার বিজয়ী জনতা এই সকল জাতীয় বীরকে ফুলে ফুলে প্রাণঢালা অভ্যর্থনা জানায়। দেশে নেমেই চার নেতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার সাথে সাক্ষাৎ করতে যান। তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগারে বন্দী। 10 জানুয়ারি 1972 সাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে আসেন। এম মনসুর আলী সহ সকল নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও সারা দেশের লক্ষ লক্ষ জনতা জাতির পিতাকে বিমানবন্দরে গ্রহণ করেন এবং ঐতিহাসিক রেসকোর্স ময়দানে অভ্যর্থনা জানান। জাতির পিতা বঙ্গবন্ধুর সামনে সদ্য যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন দেশ, 30 লক্ষ শহীদ, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত, জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারিয়ে দেশ তখন রিক্ত। বিধ্বস্ত রাস্তাঘাট,
অর্থনীতি ও ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো নতুন প্রত্যয়ে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে 12ই জানুয়ারি বঙ্গবন্ধু মন্ত্রিসভা পুনর্গঠন করেন। এই সময় এম মনসুর আলীকে গুরুত্বপূর্ণ যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কর্মযজ্ঞ। জাতির পিতার নির্দেশে এম মনসুর আলী সদ্য স্বাধীন দেশের ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের কাজ শুরু করেন। বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন হয়েছে, আমার দেশকে গড়ে তুলতে হবে, তাই না? এই যে আমি দেখছি আব্বা তখন রেলমন্ত্রী সহ অনেক মন্ত্রিত্ব দায়িত্ব, সে তারপর দিন রাত পরিশ্রম করতো, সকাল থেকে রাত পর্যন্ত দেখছি মধ্যরাত পর্যন্ত মন্ত্রণালয় চালাচ্ছে, বাসে দেখা করতেছে, লোকজনের সাথে খোঁজখবর নিচ্ছে। তখন যোগাযোগ ব্যবস্থা খারাপ, আব্বার দায়িত্ব ছিল বড় যোগাযোগ ব্যবস্থা করতে পারার জন্য, ট্রেন লাইন, রোড কমিউনিকেশন ঠিক করা। 3.5 বছর কেউ চলে গেছে আমরা নিজে বুঝতে পারিনি, ওনার পরিশ্রম করে গেছে। ওদের লক্ষ্য একটা ছিল দেশটাকে যুদ্ধ দেশ থেকে গড়ে তুলতে হবে। তখন দেখতে একটা পাঞ্জাবি বাজার মধ্যে তার দিন চলছে। আমার আব্বাকে আমি জীবনে দেখছি একবার স্যুট পরতেন, তারা একটা পয়সা খরচ করতে গেলে চিন্তা করতো যে এই পয়সা নষ্ট হয়ে যাবে কিনা। তার মানে তখন দেশটা স্বাধীন বছর তারা এত মিতব্যয় ছিল, এত বেশি ছিল, মানে দেশের সম্পদ মানুষকে খাওয়া পড়া, মানুষকে সমৃদ্ধ করে দেন। আমরা হয়তো সময় তা তো সকালটা শুরু হতো, রাত পর্যন্ত পলিটিক্সে থাকতো। এই আব্বা কিন্তু কোনোদিন মানে বাসায় ডাইনিং টেবিল আর চেয়ার বসে খায়নি। সে আসে লুঙ্গি পরে আসে, মাঝে বসে প্রাইম মিনিস্টারও দেখছে মাঝে বসে বিশ্রাম, মাদু বিশ্রাম পিছিয়ে অনেক সে চেয়ার টেবিলে খুব কম খাইছে। আমি দেখি ওই হয়তো কোনো ফাংশনে খাইতেন। আব্বা হাঁটতো, খুব লম্বা ছিল, তো সবাই ওনাকে তোমাদের দেখো নি, আব্বা খুব লম্বা 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 পা ফেলাতেন। 1972 সালে এম মনসুর আলী স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্বকীয় বৈশিষ্ট্যে মহিমান্বিত সদ্য রচিত পবিত্র সংবিধানে স্বাক্ষর করেন। 1973 সালের মার্চের 7 তারিখে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা 1 সিরাজগঞ্জ মহকুমার কাজীপুর থেকে এম মনসুর আলী বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। 1974 সালের 1 ফেব্রুয়ারি তাকে স্বরাষ্ট্র, ডাক, তার, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়। সংবিধানের 4th সংশোধনের মধ্য দিয়ে 1975 সালের 25 জানুয়ারি বঙ্গবন্ধু দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির জন্য দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। 26 জানুয়ারি পুনরায় মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়। এই সময় এম মনসুর আলী প্রধানমন্ত্রী নিযুক্ত হন। কতিপয় রাজনৈতিক দলের হঠকারিতা, অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য, দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে 24 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এক জাতীয় রাজনৈতিক দল গঠন করেন, যার নামকরণ হয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। সর্বসম্মতিক্রমে এই বৃহৎ রাজনৈতিক দলের চেয়ারম্যান নির্বাচিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং দলের মহাসচিব নিযুক্ত করা হয় জাতীয় নেতা এম মনসুর আলীকে। জাতির পিতার দ্বিতীয় বিপ্লবের ডাকে এবং নতুন রাজনৈতিক দলের ইতিবাচক পদক্ষেপে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন গোপনে বেড়ে ওঠে স্বাধীনতা বিরোধী চক্র। 14 আগস্ট 1975 গণভবন সংলগ্ন লেকের পাড়ে বসে মাছেদের মুড়ি খাওয়াচ্ছিলেন বঙ্গবন্ধু। পাশে ছিলেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী এম মনসুর আলী। এমন সময়ে সেখানে উপস্থিত হন খন্দকার মোশতাক। খন্দকার মোশতাক আসার সাথে সাথেই লেকের মাছগুলো দূরে পালিয়ে যায়। দৃশ্যটি দেখে বঙ্গবন্ধু বলেছিলেন, দেখো মোশতাক, তোমারে দেখে লেকের মাছও পালায় যায়। কথাটি বলেই বঙ্গবন্ধু হেসে উঠেছিলেন। সেদিন লেকের মাছেরাও যেন খন্দকার মোশতাককে চিনেছিল। এই ঘটনার একদিন পরই বাংলাদেশের আকাশ ভেঙে নেমে আসে 75 সালের কাল রাত্রি 15 আগস্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে বিশ্বাসঘাতক চক্রের হাতে নৃশংসভাবে শাহাদত বরণ করেন। মনসুর আলী সেনা প্রধান সহ বিভিন্ন স্থানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ফোন করে প্রতিরোধের নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি কোথাও সাড়া পাননি। শোকে স্তব্ধ হয়ে যান এম মনসুর আলী। স্তব্ধ হয়ে যান দীর্ঘকালের রাজনৈতিক সহকর্মী মোস্তাক আহমেদের বিশ্বাসঘাতকতা দেখে। জেনারেল জিয়াউর রহমান অ্যান্ড গংয়ের সাথে আতাত করে বেঈমান মোস্তাক বনে যায় পুতুল রাষ্ট্রপতি। তার হাতে হাত মেলায় আরও অনেকে। খুনি মোস্তাকের থাবা থেকে নিজেকে নিরাপদ রাখতে মনসুর আলী ছদ্মবেশে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করার চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। মিলিটারি তাকে শেষ পর্যন্ত মালিবাগ ওয়্যারলেস টিএনটি কলোনি থেকে গ্রেপ্তার করে। খুনি মোস্তাক মনসুর আলীকে তার সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের আহ্বান জানালো। মনসুর আলী ঘৃণা ভরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। ফলে তিনি সহ অন্য 3 জাতীয় নেতা এবং অসংখ্য নেতাকর্মীদের কারাগারে বন্দী করা হলো। কারাগারে থাকাকালীন সময়ে মনসুর আলী বর্তমান শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে সুটকেস থেকে একটি গেঞ্জি বের করে বলেছিলেন, জানো এটা কার? একদিন বঙ্গবন্ধুর বাড়িতে যাওয়ার পর চা খাচ্ছিলাম, চা পড়ে আমার পায়জামা পাঞ্জাবি নষ্ট হয়ে যায়। তখন বঙ্গবন্ধু তার ব্যবহৃত অ্যাক্সের পায়জামা পাঞ্জাবি ও গেঞ্জি এনে দিয়ে আমাকে পরতে বললেন। আমি পরলাম। পরে বঙ্গবন্ধুর পায়জামা ও পাঞ্জাবি ধুয়ে ইস্ত্রি করে ফেরত দিয়েছিলাম, আর ভাবলাম বঙ্গবন্ধুর গেঞ্জিটা স্মৃতিস্বরূপ রেখে দিই। এই সেই গেঞ্জি। 3 নভেম্বর 1975 নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারের পাগলা ঘণ্টা বেজে ওঠে। বাজতেই থাকে। বাতাসে এক অশুভ গন্ধ। জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে নিউ জেলের 1 নম্বর কক্ষে একত্রিত করা হলো। মনসুর আলী ঘটনা বুঝে উঠতে পারলেন না। তিনি জিজ্ঞেস করেন, কি ব্যাপার তাজউদ্দিন সাহেব, এত রাতে ঘণ্টা বাজায় কেন? আর আমাদের এই সেলেই বা আনলো কি জন্যে? তাজউদ্দিন কথা খুঁজে পান না। বলেন, অজু করে নেন মনসুর সাহেব। ক্যাপ্টেন মনসুর আলী আরও বিভ্রান্ত হয়ে পড়েন। একটু পরেই মসজিদে ভোরের আজান হবে। হায়নার দল এসে পড়ে সেলের সামনে। ডিআইজি প্রিজন সেলের তালা খুলে দেন। তিনি নিজেও বুঝতে পারছেন না এত রাতে অস্ত্র হাতে এই সৈন্যদের আগমনের হেতু। কথাবার্তা বলবে ভেবে তালা খুলে তিনি নিজে পরিচয় করিয়ে দিতে যান। দিস ইজ ক্যাপ্টেন মনসুর। তার কথা মুখেই থেকে যায়। গর্জে উঠে ঘাতকের আগ্নেয়াস্ত্র। সারি সারি বুলেট ছুটে যায়। আগুনের গোলা বিদ্ধ হয় এদেশের অগ্নি পুরুষদের শরীরে। লুটিয়ে পড়েন ওরা 4 জন, 4 সূর্য সন্তান। ঘাতকের দল জাতির 4 মহান সন্তানকে নির্মমভাবে ব্রাশ ফায়ার করে পরে বেউনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে। গোলাগুলির আওয়াজে কানে তালা লেগে যায় বাকি সব সেলের বন্দীদের। পাগলা ঘণ্টা বেজেই চলছে। জাতির 4 শ্রেষ্ঠ সন্তানের রক্তে কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তার ইতিহাস ভুলণ্ঠিত হল। কলঙ্কিত হল মানব সভ্যতা। শহীদ এম মনসুর আলী 1.5 যুগেরও বেশি সময়ে যিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সঙ্গী। স্মৃতি হিসেবে যিনি প্রিয় নেতার গেঞ্জি আগলে রেখেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। মুজিবনগর সরকারের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে যিনি বাঙালি জাতিকে স্বাধীনতার সূর্য এনে দিয়েছিলেন। যিনি 1 বিন্দু সময়ের জন্য তার সৎ রাজনৈতিক মতাদর্শকে জলাঞ্জলি দেননি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে এম মনসুর আলী সেই স্বাধীন বাংলাদেশের বুকেই অন্য 3 জাতীয় নেতার সাথে প্রাণ দেন এক দল নর পিশাচের হাতে। জাতি আজও তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে প্রতিটি উন্নয়নের সোপানে। যেখানে বঙ্গবন্ধুর সোনার বাংলা আজও দুর্বার গতিতে এগিয়ে চলছে দৃঢ় পদক্ষেপে।
প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে এম মনসুর আলী জেলা গভর্নরদের প্রশিক্ষণ কর্মসূচি বক্তব্যে বলেছিলেন, পৃথিবীর বড় বড় ইতিহাস দুঃসাহসিক সৃষ্টি। বিশ্বের ইতিহাসে যেসব নেতা জাতির ভাগ্য নির্ধারণ করেছেন, বঙ্গবন্ধু তাদের মধ্যে অন্যতম। সাধারণ পন্থায় যা সম্ভব নয় তা অসাধারণ পন্থায় করাই বিপ্লব। বিপ্লবের বিশেষ ধর্ম আছে, পথ আছে। সেই পথেই বিপ্লবকে অগ্রসর হতে দিতে হবে। মাঝ পথে ছেড়ে দিলে চলবে না, গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে।